ডক্টর মোহাম্মদ ইউনূসের অপেক্ষায় দেশ। রাতের মধ্যেই অন্তর্বর্তী সরকারের চূড়ান্ত রূপরেখা দেবেন আন্দোলনের সমন্বয়করা। শপথ গ্রহণের যে প্রক্রিয়াটি সেটি আগামীকালকে হয়তো হতে পারে, কিন্তু এই যে পূর্ণাঙ্গ যে প্যানেল সেটি আমরা আজকেই দিয়ে দিব। রাজধানী সহ সারা দেশে থানা ও ট্রাফিকের কাজ করছে আনসার ও শিক্ষার্থী। পুলিশের আইজির পর র্যাব মহাপরিচালক ডিএমপি কমিশনার বদল। ব্যবসা বাণিজ্য সচলে নিরাপত্তা জোরদারের আহ্বান ব্যবসায়ী নেতাদের। দ্রুত সরকার গঠন করে অর্থনীতি বাঁচানোর তাগিদ। এই পরিস্থিতিতে রেমিটেন্স আরো বন্ধ হয়ে গেছে। এখন এটাকে ইমপ্রুভ না করলে তারা তো কনফিডেন্স পাবে না, তাহলে দেখবেন রেমিটেন্স ইনশাল্লাহ এটা ইট উইল কাম ব্যাক। রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে বিএনপির সমাবেশ। তৃণমূলের নেতাকর্মীদের শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ। শেখ হাসিনার পদত্যাগের পর জনরোষ। আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনায় কেন্দ্রীয় ও সভাপতির কার্যালয়ে ভাঙচুর, পুড়ে ছাই বঙ্গবন্ধু ভবন। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ফ্রান্স থেকে আজ দেশে ফিরছেন না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নাম আসা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আগামীকাল দুপুরের মধ্যে দেশে ফিরছেন তিনি। দেশে ফিরেই তিনি সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথ গ্রহণ করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হচ্ছে তাকে। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের প্রক্রিয়াটি আগামীকাল হতে পারে, তবে পূর্ণাঙ্গ প্যানেল আজই দেয়া হবে। যমুনা টেলিভিশনকে এমনটা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়েই সরকার গঠন করা হবে। যিনি যেই সেক্টরে অভিজ্ঞ তাকে সেই সেক্টরের দায়িত্ব দেয়া হবে। আমরা আশা করছি তিনি রাতে ফিরবেন অথবা আগামীকালকে ভোরের মধ্যেই তিনি ফিরবেন। সেই জায়গা থেকে আমাদের যে শপথ গ্রহণের যে প্রক্রিয়াটি সেটি আগামীকালকে হয়তো হতে পারে, কিন্তু এই যে পূর্ণাঙ্গ যে প্যানেল সেটি আমরা আজকেই দিয়ে দিব। আমরা যে প্যানেলটাকে প্রস্তাব করতে যাচ্ছি বা প্যানেলটা কালকে প্রকাশ করতে যাচ্ছি, সেই প্যানেলটা হবে সর্বজন গ্রহণযোগ্য। কারণ আমরা দেখেছি গত 16 বছর ধরে আমাদের যে ইনস্টিটিউশনসগুলো রয়েছে সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, যাতে এই ইনস্টিটিউশনসগুলোর প্রতি মানুষের আশ্বাস আসে, বিশ্বাস আসে, যার কারণে প্রত্যেকটি যেই জায়গায় যে বেস্ট তাকে সেই জায়গায় দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের রূপরেখা চূড়ান্ত করতে বৈঠক করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী আখলাকুস সাফা, যাচ্ছি তার কাছে। সাফা, শিক্ষার্থীদের বৈঠক এখনো চলছে কিনা, তাদের অন্তর্বর্তী সরকারের রূপরেখার ব্যাপারে কোনো আপডেট আপনার কাছে আছে কিনা জানাবেন বিস্তারিত। সেটা নিশ্চয়ই আছে শাওন, যেমন আপনি নিজেও কিছুক্ষণ আগে শুনছিলেন হাসনাত আবদুল্লাহর সঙ্গে আমাদের কথা হচ্ছিল, একই সঙ্গে সার্জিস আলম, দুজনের সঙ্গেই কথা হচ্ছিল। এরই মধ্যে যে মিটিংটি, সেই মিটিংটি কিন্তু সমন্বয়কদের মধ্যে যে মিটিং, সেই মিটিংটি কিন্তু শুরু হয়ে গেছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও যে সমন্বয়ক প্যানেল আছে সেই সমন্বয়করাও কিন্তু কেউ কেউ ভার্চুয়ালিও যুক্ত হচ্ছেন এবং তাদের নিজেদের মধ্যে যে মিটিংটা চলছে, কি আসতে পারে সেটাই হচ্ছে এখন বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূস যার নাম প্রস্তাব করা হয়েছে এবং সেই সিদ্ধান্তের পর অন্য কারা কারা এই সরকারে থাকতে পারেন এমন যেমন একটি প্রস্তাবনা আছে এবং সেটি চূড়ান্ত করে এই মিটিংয়ের পর হয়তোবা তারা আমাদেরকে আজই জানিয়ে দেবেন এবং সেটি অবশ্য নিশ্চিত করে গেছেন সার্জিস আলম। সেটি বলেছেন যে আজই তারা তাদের যে পূর্ণাঙ্গ প্যানেল সেই প্যানেলটি তারা ঘোষণা করবেন এবং আগামীকাল শপথ হতে পারে এমনটাই কিন্তু তারা বলছেন। যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে রাজনৈতিক দল অথবা এখানে এই প্যানেলে কারা কারা থাকতে পারেন, যেই আভাসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে এক কথায় যদি বলা যায়, পুরনো রাজনৈতিক চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, বিশ্বাস নিয়ে যারা আছেন তাদের কাউকে শিক্ষার্থীরা চান না, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা তারা তাদেরকে চান না। তারা চান
অভিজ্ঞদেরকে এবং যেই এমনই অভিজ্ঞ যিনি ইকোনমিক্স বোঝেন, তিনি অর্থের যে উপদেষ্টা, সেই জায়গাগুলোতে, অর্থাৎ সব মিলিয়ে তারা এমন একটা কিছু চান এখান থেকে নতুন কিছু হবে এবং বেশ বড় ধরনের সংস্কার, যে পদ্ধতিগত সংস্কার, কনস্টিটিউশনাল আপডেটেশন, এই জিনিসগুলো নিয়েই কিন্তু আলোচনাগুলো চলছে। কারা এগুলো করতে পারবেন তাদের নামই প্রস্তাব করা হবে, এতটা নিশ্চিত হওয়া গেছে। অনেক ধন্যবাদ সাফা আপনাকে। দর্শক, দেখতে পাচ্ছি বঙ্গভবনে রয়েছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। এবার তার কাছে যেতে চাই। ভাস্কর, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ সহ অন্যান্য যে আনুষ্ঠানিকতা, সেগুলোর প্রস্তুতির কোনো খবর আপনার কাছে রয়েছে কিনা জানাবেন। শাওন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হচ্ছেন সে বিষয়ে কিন্তু গতকালকেই সিদ্ধান্ত হয়ে গেছে যে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস এই দায়িত্বভার নিতে যাচ্ছেন। এখন পরবর্তী যে প্রক্রিয়া, যে তিনি কবে শপথ নেবেন, আমরা বিভিন্ন মাধ্যমে যতটুকু নিশ্চিত হতে পেরেছি যে আগামীকালকে দুপুরের আগে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখছেন না। এবং তার পরবর্তীতে যে বিষয়টি রয়েছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের রানিং মেট কারা হবেন, এ বিষয়ে কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী আকলাকুস সাফা কিন্তু বললেন যে কারা কারা থাকছেন সেই বিষয়ে কিন্তু ছাত্র সমাজের পক্ষ থেকে একটি প্রস্তাব করা হবে এবং তাদের সেই প্রস্তাবের বিষয়ে কিন্তু বিভিন্ন যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকেও কিন্তু একমত হতে হবে। এবং গতকালকের থেকেই যে বিষয়টি শোনা যাচ্ছে যে আজকে বিকেলের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের একটি আসার সম্ভাবনা রয়েছে বঙ্গভবনের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে। তারাও নিজে থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পদটি বাদ রেখে তার রানিং মেট হিসেবে কারা কারা থাকবেন সেই বিষয়টি হয়তো বা প্রস্তাব করবেন। মূলত সকল পক্ষকে নিয়ে একটি আলোচনা এবং আলোচনার মাধ্যমে ফয়সলা করার পরেই হয়তোবা এই শপথের দিনক্ষণ ঠিক হবে। তবে যতদূর পর্যন্ত আমরা নিশ্চিত হতে পেরেছি, পুরো প্রক্রিয়াটি শেষ হতে আগামীকাল দুপুর লেগে যাবে। সেক্ষেত্রে বলতেই হচ্ছে আগামীকাল সন্ধ্যার আগে শপথের আনুষ্ঠানিকতা শুরু হবার কিংবা কারা কারা থাকছেন সে বিষয়ে কোনো আনুষ্ঠানিকতা হবার সম্ভাবনা নেই। কিছুক্ষণ আগে বাংলাদেশ পুলিশের আইজিপি, নবনিযুক্ত আইজিপি, তিনি বঙ্গভবনে প্রবেশ করেছেন এবং এটি কিন্তু রাষ্ট্রীয় যে কার্যক্রম, সেই রাষ্ট্রীয় কার্যক্রমের একটি অংশ। তিনি রাষ্ট্রপতির কাছে নিজের পরিচয়পত্র নিজের পরিচয় তুলে ধরবেন এবং সার্বিক কার্যক্রমের বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন। ভাস্কর, ধন্যবাদ আপনাকে। অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করলেন এম আমিন উদ্দিন। ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে দুপুরে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন। 2020 সালের 8 অক্টোবর এম আমিন উদ্দিন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আমিন উদ্দিন 2 মেয়াদে সমিতির সম্পাদক পদেও ছিলেন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন আমিন উদ্দিন। পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন মইনুল ইসলাম। তিনি সুপার নিউমারি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন আইজিপি মইনুল ইসলাম 12তম ব্যাচের কর্মকর্তা। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুর রহমান শেখের সইকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বিজ্ঞপ্তি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। চাকরির বয়স সীমা পূর্ণ হয় 2023 সালের 11 জানুয়ারি তিনি স্বাভাবিক অবসরে যান। এরপর 2 দফায় তার চাকরির মেয়াদ বাড়ানো হয়। সবশেষ তাকে 1.5 বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। এদিকে র্যাব মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এম শহীদুর রহমান। আর ঢাকা মহানগর পুলিশের কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ মাইনুল হাসানকে। মাস দুয়েক আগে র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পাওয়া ব্যারিস্টার মোহাম্মদ হারুনার রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে নতুন এই নিয়োগের কথা জানানো হয়। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। পুলিশ অ্যাসোসিয়েশনের দুপুরে সংবাদ সম্মেলনে একথা বলেন সংগঠনের নতুন সভাপতি আব্দুল্লাহেল বাকি। উপস্থিত ছিলেন নতুন সাধারণ সম্পাদক দাউদ হোসেন ও সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির উপদেষ্টা মাহবুবুর রহমান। তারা বলেন, পুলিশের কর্মবিরতি পালনের কোনো সুযোগ নেই।
পুলিশের দায়িত্ব অন্য কোনো বাহিনী পালন করতে পারে না। বিগত সরকার পুলিশকে রাজনৈতিক কারণে ব্যবহার করেছে অভিযোগ করে অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পেশাদারিত্বের বদলে সরকারের লেজুর বৃত্তি করেছেন, যার ফলে পুলিশ বাহিনীর বড় ক্ষতি হয়ে গেল। এখান থেকে ঘুরে দাঁড়াতে পুলিশের সকল সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় নতুন কমিটি। গতকালকে ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে অনেক বড় বড় ক্রাইম হয়ে গেছে, আর সারা দেশের কথা তো আপনারা সবই অবগত। ইট ইজ বিকজ অফ ললেসনেস, একটা আইনগত শূন্যতা তৈরি হয়েছে। পুলিশের অনুপস্থিতি এটার জন্য সবচেয়ে বড় কারণ। যে সকল পুলিশ সদস্যগণ খুনি হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসেবে পুলিশ বাহিনীকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে, তারা প্রায় সকলেই আজ গা ঢাকা দিয়ে আছে। রাজধানীর 50টি থানার নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তবে থানা থেকে আপাতত মিলছে না কোনো সেবা। প্রতিটি থানায় তালা দিয়ে শুধু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন 8 থেকে 10 জন আনসার সদস্য। চলমান অস্থিরতায় থানাতে ভাঙচুর, অগ্নিসংযোগ হয়, পুলিশ সদস্যরা থানা থেকে চলে যান। এই অবস্থায় থানার নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে ছাত্রদের পাশাপাশি শহরের ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। দেশের এই পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে পারায় আনন্দিত আনসার বাহিনী। দায়িত্ব দিচ্ছি আমরা আসছি, আর এটা নিরাপত্তার দায়িত্ব আপাতত আর কি। এখানকার যে প্রশাসনিক কার্যক্রম সেটা আমাদের কাছে কোনো কিছু নেই। আসলে খুবই আনন্দিত লাগছে যে দেশের দুর্যোগপূর্ণ সময় আমরা কাজে লাগছি। এটা খুবই আনন্দের বিষয় আমাদের কাছে যে দেশের জন্য তো আমরা করতেছি। যত দ্রুত সম্ভব পুলিশের রিফর্ম দরকার। পরিস্থিতি যেহেতু এখন মোটামুটি স্থিতিশীল হয়েছে, তো এখন দরকার আসলে প্রশাসন দরকার। যদিও স্টুডেন্টরা সুন্দরভাবে কন্ট্রোল করছে সবকিছু, তারপর আমার মনে হয় এখন প্রশাসন মাঠে নামা অবশ্যই দরকার। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া দেশ চলতে পারে না। আমরা পাবলিক চলতে পারবো না আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া। পুলিশে যেভাবে হোক কাজে নিয়োজিত করানোর ব্যবস্থা করার দরকার। 11ই আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সময়সূচি পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। দেশে চলমান পরিস্থিতির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটা সহিংসতার মধ্যে প্রথমে 18 জুলাই স্থগিত হয় এইচএসসি পরীক্ষা। এরপর 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষাও স্থগিত হয়। এরপর আরেক দফায় 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। তার আগ পর্যন্ত স্থগিত করা হয় সব শিক্ষা বোর্ডের পরীক্ষা। দর্শক, নয়াপল্টনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিএনপি সমাবেশ। অনলাইনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ব্যাপারে আরও জানবো সহকর্মী শরীফুল ইসলাম খানের কাছ থেকে। শরীফ, অনেকদিন পর পল্টনে বিএনপি সমাবেশ হচ্ছে, পরিস্থিতি কেমন দেখছেন? বক্তারা কি বলছেন? শাওন, আপনি ঠিকই বলেছেন যে অনেকদিন পর, আরও সুনির্দিষ্ট করে বললে 28 অক্টোবরের পর বিএনপি এত বড় সমাবেশ বা এত বড় শোডাউন করেনি। কয়েকবার হয়তো বিচ্ছিন্নভাবে সমাবেশ করবার চেষ্টা করেছে, কিন্তু এত পরিকল্পিতভাবে, এত সাংগঠনিকভাবে এত বড় সমাবেশ করেনি। আজকে এখান থেকে তারা যেটি বারবার বলছেন যে আজকে তো বহু বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রথম অনলাইনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আগে হয়তো তিনি অডিও রেকর্ড শুনিয়েছেন, কিন্তু এভাবে ঘোষণা দিয়ে প্রধান অতিথির বক্তব্য সেটি কখনো হয়নি। ফলে এরই মধ্যে কিন্তু বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী যারা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, বিভিন্ন সম্পাদক, উপসম্পাদক, কেন্দ্রীয় কমিটি, পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠন যেগুলো রয়েছে তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল। আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এখানে উপস্থিত হয়েছে, শ্রেণী পেশা বলতে আমি বুঝেছি যে তাদের কেন্দ্র, তৃণমূল, মধ্যম শ্রেণীর বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের মধ্যে এক ধরনের স্বস্তি আছে যে অন্তত সরকার পতন হয়েছে। তারা এক দফার দাবির মধ্যে ছিল, এক দফা পতন হয়েছে, আছে খালেদা জিয়ার মুক্তি পেয়েছে। সেটি মিলে সব মিলিয়ে নেতাকর্মীরা একটু ফুরফুরে মেজাজে আছে। কেউ কেউ বলছেন যে শুধু এক দফা পূরণ হলেই হবে না, গণতন্ত্রের যে আবহ বা গণতান্ত্রিক যে পরিবেশ সেটি নিশ্চিত করতে হবে। দ্রুত নিরপেক্ষ সরকার গঠন করে খুব দ্রুত নির্বাচন দিয়ে একটা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। শাওন। শরীফ, অনেক ধন্যবাদ আপনাকে।
ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে বেড়েছে মানুষ ও যানবাহনের চলাচল। তবে বৃষ্টির কারণে অনেকে পড়েছেন বিপাকে। সকাল থেকে গণপরিবহনও পর্যাপ্ত। এছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে আধিক্য ছিল রিকশা, সিএনজি আর ব্যক্তিগত যানবাহনের। দেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী এবং ট্রাফিক পুলিশ অনুপস্থিত। তাই যানজট ও রাস্তাঘাটের বিশৃঙ্খলা এড়াতে এগিয়ে এসেছে ছাত্র সমাজ। রাজধানীর বিভিন্ন সড়কে তাদের স্বেচ্ছাশ্রম দিতে দেখা গেছে। তবে সড়কে বের হওয়া নাগরিকদের মধ্যেও রয়েছে আতঙ্কের ছাপ। অনেকের অভিযোগ আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। কবে নাগাদ দেশের সংকট সমাধান হবে সেটি নিয়েও অনেকের মনে অনিশ্চয়তা। এর আগে যখন দেখা যেত যে একটা কিছু বলতে গেলেও আমাকে 100 বার চিন্তা করতে হতো কথাটা বলবো কিনা, কিন্তু এখন অনায়াসে বলা যাচ্ছে যে কোনো কিছু বলতে গেলে সব কিছুর মধ্যে অনেক স্বাধীনতা চলে আসছে। গুটি কয়েক লোকই তো অস্থিরতা তৈরি করছে, এদের সংখ্যা তো খুবই কম, 1% লোকও হবে না। সবাই যদি একত্র হয় আমার মনে এটা প্রতিরোধ করা যায়, এই যে অনিয়মটা। স্টুডেন্ট বলতে গেলে আসে না, অভিভাবকরা না পাঠালে হয়তো তাদের ভিতরে ভয় বা আতঙ্ক কাজ করতে পারে। এখন তো অনেক ভালো লাগতেছে, গাড়ি ঘোড়া রাস্তাঘাটে সব দিকে এখন আর ভালো লাগতেছে, এখন তো কোনো সমস্যা নেই। হয়তো এটা সিচুয়েশন, বর্তমান যে সিচুয়েশন এটা ঠিক হয়ে গেলে আরও বাকিটা ঠিক হয়ে যাবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর উৎসুক জনতার বিনোদনস্থলে পরিণত হয় জাতীয় সংসদ এলাকা। তবে সেনাবাহিনী ও ছাত্রদের উদ্যোগে স্বাভাবিক রূপে ফিরতে শুরু করেছে এলাকাটি। সকাল থেকে উৎসুক জনতার ভিড় থাকলেও নতুন করে কাউকে সংসদ ও গণভবন এলাকায় ঢুকতে দিচ্ছেন না সেনা সদস্যরা। একই সঙ্গে এলাকাটিতে পরিষ্কার কার্যক্রম পরিচালনা করছে ছাত্ররা। বিপুল মানুষের সমাগমের কারণে সংসদ এলাকায় প্রচুর আবর্জনা জমে যায়। পানির বোতল, চিপস, বিস্কুট সহ বিভিন্ন খাবার সামগ্রী ও ভাঙচুরের ধ্বংসাবশেষ জমে থাকতে দেখা গেছে। শিক্ষার্থীরা বলেন, দেশ আমাদের, দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের। কিছু মানুষ জেনে কিংবা না জেনে জাতীয় সংসদ ভবন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। আন্দোলন সফল হওয়ার পর পরিষ্কারের কাজটি বেশ আনন্দের সাথে করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীদের একটি দল সংসদ ভবনে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করছে। একটা জায়গা দিবে, যে জায়গায় আমরা সিকিউরলি এগুলো রেখে আবার সুন্দর করে ঢেকে দিয়ে যাব। আরো জিনিস যদি আসে তারা এখানে জমা করবে বা একবারে ওখানে তারা ট্রান্সফার করে দেবে আর কি। গ্রুপ একটা তৈরি করছে যে কারো বাসায় যদি কোনো কিছু থাকে ওগুলো আমরা নিজেরা নিয়ে আসতেছি। আমরা আগে জিনিসপত্রগুলো সব আলাদা করি, তারপরে আমরা যেগুলো ভালো জিনিস সেগুলো যাতে আমরা ভিতরে পাঠিয়ে দিই। আমরা যারা স্টুডেন্টরা আছি সবাই মিলে এখন ট্রাফিকের দায়িত্ব পালন করছি এবং যে মালামালগুলো আছে এগুলো আমরা নিরাপদ স্থানে লিস্ট করে রাখার চেষ্টা করছি। আন্দোলনের সময় বিভিন্ন দেয়ালে যা লেখা হয়েছিল তার সব মুছে দেয়ালগুলোই নতুনভাবে রং করছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই কার্যক্রম করতে দেখা গেছে বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ ও স্কুল শিক্ষার্থীদের। তারা জানায়, গণ অভ্যুত্থানে পতন হয়েছে সরকারের, এবার দেশকে নিজেদের মতো গড়বে তারা। দেশের প্রয়োজনে যে কোনো কিছু করতে তারা প্রস্তুত। এছাড়া ক্যাম্পাসের ভেতর পরিষ্কার পরিচ্ছন্নতায় নেমেছে শিক্ষার্থীরা। আমাদের সাথে আরো যারা আছে তারা দেশের যত সব স্ট্রিট আছে সবগুলোর দায়িত্ব নিজে নিয়েছে এবং তারা ট্রাফিকেরও কাজ করছে, ক্লিনিং এরও কাজ করছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি আমরা হচ্ছে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছি। আসলে আমরা বিশ্বাস করি তরুণদের হাতেই গড়ে উঠবে আমাদের স্বপ্নের বাংলাদেশ। সারা দেশে দ্বিতীয় দিনের মতো খোলা সব শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি অফিস। সড়কেও কর্মব্যস্ত মানুষের ছোটাছুটি। মেট্রোপলিটন সিটি ও জেলায় বেড়েছে বাস চলাচল। এছাড়া শহরে ছোট আর ব্যক্তিগত যানবাহনের চলাচল বেশি। বিভিন্ন জায়গায় আনসার সদস্যদের ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। সম্ভাবনাময় আরও মানবিক রাষ্ট্রের প্রত্যাশায় সবাই। পুলিশ সদস্যদের অনুপস্থিতিতে থানাগুলোর নিরাপত্তার দায়িত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। মুন্সিগঞ্জে গতকাল বিকেলে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যোগ দেয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও। অভিযানে শহরের ধ্বংসস্তূপ ও আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার হতে শুরু করেছে। দ্বিতীয় দিনের মতো বিভিন্ন স্থানে চলছে এই কর্মসূচি। সোমবারের গণ অভ্যুত্থানের পর ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা অপসারণ করছে তারা। ঢাকার কেরানীগঞ্জে সকাল থেকে কেরানীগঞ্জ, কদমতলী, গোলচত্বর সহ বিভিন্ন পয়েন্টে স্বেচ্ছায় ট্রাফিকের কাজ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন দায়িত্ব পালন করছে স্থানীয় শিক্ষার্থীরা। রাজশাহী নগরীর তালাইমারি, ভদ্রা, রেলগেট,
জিরো পয়েন্ট সহ বেশ কিছু জায়গায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। এছাড়া শহরের কুমারপাড়া, সাহেব বাজার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় অংশ নেয় তারা। সড়কে চলাচলরত যানবাহন, যাত্রী ও পথচারীদের সুবিধার্থে রাজবাড়ীতে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছে রোভার স্কাউট, আনসার সদস্য সহ রাজনৈতিক দলের কর্মীরা। সকালে রাজবাড়ী শহরের বড়পুল থেকে রেলগেট এলাকা পর্যন্ত কয়েক ভাগে বিভক্ত হয়ে কাজ শুরু করে স্বেচ্ছাসেবীরা। পরে তাদের সাথে যুক্ত হয় আনসার সদস্যরা। গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগের দাবিতে বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ করছেন ব্যাংকাররা। এ সময় গভর্নর কার্যালয়ে ছিলেন না সরকার ছাড়া তো তারা কারো কাছে পদত্যাগপত্র দিতে পারবে না। সুতরাং ওই জায়গাটায় যখন আমরা ওইটাই বলেছি, অন্তর্বর্তী সরকার যখনই গঠিত হবে তখনই তাদের যদি পদত্যাগ করেন সেটাকে ওনাদের সরকারের বিবেচনার জন্য প্রেরণ করা হবে। গভর্নর মহোদয় আছেন, গভর্নর মহোদয় ওই সরকার গঠিত হলে উনি অফিস করা শুরু করবেন। ব্যবসা বাণিজ্য সচল রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। জানান ইতিমধ্যে মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এই অবস্থায় মন্দ ঋণ বাড়বে। দুপুরে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনের তাগিদ দেন। বলেন, রেমিটেন্স আহরণ বাড়াতে হবে। অর্থনীতি বাঁচাতে নিরাপত্তা জোরদারের বিকল্প নেই। তিনি প্রশ্ন তোলেন, জাতীয় সম্পদ কেন অনিরাপদ? ধানমন্ডি 32 নম্বরে জাদুঘরে কেন আগুন দেওয়া হলো? স্কয়ার গ্রুপের পরিচালক তপন চৌধুরী বলেন, দেশের সব অর্জন শেষ হচ্ছে। এই অবস্থায় পণ্য যথাসময়ে রপ্তানি করা যাবে না। এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ বলেন, নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে, কারখানা লুট হচ্ছে। আমাদের বৈদেশিক মুদ্রার অভাবগুলো আপনারা শুনেছেন, মানে দীর্ঘদিন থেকে IMF বলতেছে যে তোমার মিনিমাম রিজার্ভের ইয়েতে তুমি নাই। এখনকার এই পরিস্থিতিতে রেমিটেন্স আরো বন্ধ হয়ে গেছে। তো এখন এটাকে ইমপ্রুভ না করলে তারা তো কনফিডেন্স পাবে না। তাইলে দেখবেন রেমিটেন্স ইনশাল্লাহ এটা ইট উইল কাম ব্যাক। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখন ল অ্যান্ড অর্ডার রেস্টিউর করা, কলকারখানা চালু করা, মানুষের জীবনের নিরাপত্তা করা, পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ করা। শেখ হাসিনা পদত্যাগের পর সোমবার বিকাল থেকে আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। পুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় এবং বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়। এ সময় একটি পক্ষ লুটপাট চালায়। সেই নাশকতা বন্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্যোগ ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন এমন খবর শোনার পরই হামলা চালানো হয় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বরে। বিক্ষুব্ধ জনতা প্রথমেই ধ্বংস করে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। হামলা চালানো হয়েছে জাদুঘরেও। ভবনের প্রতিটি রুমেই ছিল ধ্বংসের চিহ্ন। হামলা চালানোর 24 ঘন্টা পরেও দেখা গিয়েছে আগুনের শিখা। সেখান থেকে নিয়ে যাওয়া হয় সবকিছুই। মঙ্গলবার সকালে অনেকেই ভবনটির সামনে ভিড় করেন। এরই মাঝে আন্দোলনে অংশ নেয়া একদল শিক্ষার্থী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন লুটপাটের হাত থেকে ভবনটি রক্ষায়। আমাদের অ্যাকচুয়ালি আন্দোলনের মূল উদ্দেশ্য এটা ছিল না। এটা যে কোনোভাবে হোক, সম্পদ নষ্ট হোক, এটা আমরা চাই না। রক্ষার দায়িত্ব আমাদের। সেই জায়গা থেকে, নিজ দায়িত্ব থেকে, নিজ কর্তব্য থেকে আমরা যাতে এখানকার বই বলেন, এই যে র্যাকগুলো আছে, যা আছে, কোনো জিনিস যাতে নষ্ট না হয়, নিজ উদ্যোগে আমরা সেই জিনিসগুলো, আমি, আমার ভাই আছে, এরা মিলে, আরও কয়েকজন ভাই আছে, ভলান্টিয়ার ভাই, নিজেরা তৈরি করে নিছি। এরা নিজের উদ্যোগে এই জিনিসগুলো সংরক্ষণের দায়িত্ব। গতকালকে আমরা গণভবনে দেখেছি যেভাবে রাষ্ট্রীয় সম্পদ আমরা জনগণেরাই, আমরা যারা আন্দোলন করেছি, আমাদের ভিতরে কিছু কুচক্রী মহল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জিনিস, সরকারের গুরুত্বপূর্ণ জিনিস আমরা লুটপাট করে নিয়েছি। যারা সুনাগরিকের পরিচয় দিয়েছিলাম, গতকালকে থেকে শুরু করে আমরা জমা দেওয়া শুরু করেছি। প্রায় একই পরিস্থিতি ধানমন্ডি 3-এর শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে। মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে আওয়ামী লীগের কোনো নেতার দেখা মেলেনি। কার্যালয়ের প্রতিটি রুমেই ছিল ধ্বংসের চিহ্ন।
সোমবার দুপুরে হামলা চালানো হয় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। ভবনের প্রতিটি তলায় দেয়া হয় আগুন। হল রুম, সভাপতি এবং সাধারণ সম্পাদকের কক্ষ ও সেমিনার রুম তছনছ করা হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত ভবনের গ্রিল, গ্লাস, ফ্যান, লাইট এবং জেনারেটর খুলে নিয়ে যায় লুটপাটকারীরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। নিরাপত্তাহীন রাজশাহী চিড়িয়াখানায় ঢুকে বিভিন্ন প্রজাতির কয়েকশো পাখি ও প্রাণী নিয়ে গেছে দুর্বৃত্তরা। চিড়িয়াখানার সংশ্লিষ্টরা বলছেন, গতকাল রাতে দুর্বৃত্তরা বিভিন্ন সরঞ্জাম, পুকুরের মাছ, একটি শকুন এবং বিভিন্ন প্রজাতির কয়েকশো পাখি নিয়ে চলে গেছে। লুটপাটের খবর পেয়ে এগিয়ে আসেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। নিরাপত্তা জোরদারে রাতেই সেনা সদস্যরা সেখানে যান। সেনাবাহিনী ও শিক্ষার্থীরা আসার পরে স্থানীয়দের সহযোগিতায় দুর্বৃত্তরা অন্য পশুগুলো নিয়ে যেতে পারেনি। চিড়িয়াখানায় এখন 1.5 শতাধিক হরিণ, অন্য পশুগুলো সুরক্ষিত রয়েছে। ফাইলপত্র থেকে শুরু করে আমাদের আলমারি, আসবাবপত্র কিচ্ছুই নাই। আসার পরে যেগুলো চিহ্নিত করলাম যে কিছু এর মধ্যে হেলমেট বাহিনীও ছিল। হেলমেট বাহিনীর কিছু দুষ্কৃতিকারী আমরা যাদেরকে শনাক্ত করেছি তারাও ছিল কিছু টোকাই টাইপের, এরা লুটপাট করে নিয়ে গেছে। সারা রাত চিড়িয়াখানায় অবস্থান করি। আমাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমরা যতবার তাদেরকে ডেকেছি তারা এসেছেন, আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন। সবাই সমন্বয়ে এই জিনিসটা রক্ষা করা হয়েছে, নাইলে হরিণ, মাছ যত যা ছিল ব্যাট জাল নামিয়ে সব মেরে নিয়ে চলে যেত। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নির্বাচিত হলেন ইয়াহিয়া সিনওয়ার। কাতারের দোহায় টানা 2 দিন আলোচনার পর এই সিদ্ধান্ত নেন সংগঠনের সদস্যরা। হামাসের শুরা কাউন্সিলের বৈঠকে প্রস্তাব করা হয় ইয়াহিয়া সিনওয়ার ও মোহাম্মদ হাসান দারোইশের নাম। বেনামি ভোটাভুটির পর সংগঠনের রাজনৈতিক শাখার নেতৃত্ব দেওয়া হয় ষাটোর্ধ্ব সিনওয়ারকে। 2017 সাল থেকে গাজা উপত্যকায় কার্যক্রম পরিচালনার দায়িত্বে তিনি। প্রয়াত নেতা ইসমাইল হানিয়ার তুলনায় বহুগুণে তিনি কট্টরপন্থী। তাই ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে তিনি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত। ইসরায়েলে গত 7 অক্টোবরের হামলা পরিকল্পনার মাস্টারমাইন্ড মনে করা হয় তাকে। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।